মাইরা ইরফানের ঘরের বেডের ওপর হাঁটুতে থুতনি ঠেকিয়ে চুপ করে বসে আছে। ঘাড় উঁচিয়ে একবার ঘড়িতে সময় দেখল। বিকেল 4টে বাজে। তার কান্না পাচ্ছে। কত কিছু প্ল্যান করে রেখেছিল ইনায়ের বিয়ের জন্য, সব ভেস্তে দিয়েছে এই লোকটা। ভাবতে ভাবতে সত্যিই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ আগে রিতা এসে ঘরে এক প্লেট খাবার দিয়ে গিয়েছে। খাবে না সে, ঘাপটি মেরে বসে আছে। ওই নির্দল লোকটাই খাক, বাইরে ঘুরে বেড়াক, সব ওই লোকটাই করুক, সে কিছুই করবে না। হঠাৎই দরজা খোলার শব্দ পেয়ে মাইরা ডান দিকে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে ইরফানকে দেখে দ্রুত উল্টো ঘুরে শুয়ে চোখ বুজে নেয়। দেখবেই না এই অসভ্য লোককে। ইরফান ঘরের দরজা আটকে দ্রুত পায়ে এগিয়ে আসে মাইরার দিকে। টেবিলে খাবার ভর্তি প্লেট দেখে বিরক্ত হলো। কমপক্ষে 45 মিনিট আগে এর ঘরে খাবার পাঠিয়েছে, অথচ এই স্টুপিড এখনো খায়নি। গম্ভীর গলায় বলে, স্টুপিড, খাওনি কেন? মায়েরা ঘাপটি মেরে চোখ বুজে রইল। ইরফান মায়ের হাত ধরে টেনে বসিয়ে দেয়। ধমকে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, কি প্রবলেম? মায়েরা বিরক্ত হয়ে যায়। ইরফানের হাত ঝাড়া মেরে সরিয়ে রেগে বলে, খাবো না আমি, আপনি জানতো, অসহ্য লোক একটা। কথাটা বলে আবারও ঠাস করে শুয়ে পড়ে। ইরফান রেগে যায়। এই হাঁটুর বয়সী মেয়ে তাকে রাগ দেখাচ্ছে, ব্যাপারটা হজম হয় না তার। ইরফান আবারও টান মেরে মাইরাকে বসিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, আমাকে রাগিও না, চুপচাপ খেয়ে নাও, ফার্স্ট আমাকে যেতে হবে। মাইরা চিল্লিয়ে বলে, তো যান, আপনাকে কে ধরে রেখেছে? ইরফান বেগে মাইরার গাল চেপে শক্ত কণ্ঠে বলে, আমাকে যেতে হবে। মাইরাও চিল্লিয়ে বলে, তো যান, আপনাকে কে ধরে রেখেছে? ইরফান রেগে মাইরার গাল চেপে শক্ত কণ্ঠে বলে, স্টুপিড, চিৎকার করছো কেন? খেতে বলেছি আমি। মাইরা কান্নার ভান করে ইরফানের বুকে ধাক্কা দিয়ে বলে, আমার খিদে পাইনি, খাবো না আমি, সরুন। ইরফান মাইরার গাল ছেড়ে দেয়। একটু পিছিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে, ইটস ওকে, আই উইল ইট, আই এম ভেরি হাংরি। শুদ্ধ দ্রুত ঘর থেকে বেরিয়ে ফারার হাত ধরে টেনে আবারও ঘরের ভেতর আনে। এরপর দরজা আটকে দেয়। ফারা চেঁচিয়ে উঠতে চাইলে শুদ্ধ ফারার মুখ চেপে বলে, ফারা, বাচ্চামি করবে না, কেউ আসলে কি হবে, চুপ করে থাকো। কথাটা বলে শুদ্ধ ফারার মুখ থেকে হাত সরিয়ে নেয়। ফারা শব্দ করে চেঁচামেচি করলো না, কিন্তু রেগে বলল, আমাকে নিয়ে আসলে কেন? শুদ্ধ ভুরু কুঁচকে বলে, কান্নার কারণ না বললে যেতে পারবে না, ফার্স্ট বলো। ফারা মাথা নিচু করে থাকে, চোখ ভেজা, তার ভীষণ অস্বস্তি হচ্ছে। শুধু রেগে বলে, ফারা, আমি আর কতবার বলবো, কান্নার কারণটা বলো আমাকে, নয়তো মার খাইয়ে কাঁদাবো এবার। ফারা ঢোক গিলে মাথা তুলে তাকায়। চোখের কোণে পানি, চাইছে না আর কাঁদতে, তবে মন তো শুনছে না। নাক টেনে বলে, তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও শুদ্ধ ভাই? ফারার কথা শুনে শুদ্ধ কেমন করে যেন তাকায়। ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি অন্যকে বিয়ে করতে চাই না ফারা, প্লিজ কান্না করো না, এভাবে কেউ কাঁদে? ফারার চোখ থেকে অবাধ্য নীরব অশ্রু গড়িয়ে পড়ে। কান্নামাখা গলায় বলে, তোমার তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তুমি তবুও বলছো তুমি অন্যকে বিয়ে করবে না, তুমি সব সময় শুধু মিথ্যা বলো। শুধু অবাক হয়ে তাকায় ফারার দিকে। কার সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছে? বিস্ময় কণ্ঠে বলে, এসব উল্টোপাল্টা কথা তোমায় কে বলেছে ফারা? ফারার নাক টেনে বলে, ওই সামিয়াকেই তো তুমি বিয়ে করবে, ভাইয়ার বিয়ে হয়ে গেলেই করবে, আংটিও দিয়েছো সেই মেয়েকে। শুধু অবাক হয়, আংটি দিয়েছে? সামিয়া নামটা পরিচিত ঠেকলো। এগুলো ভাবলেই মনে পড়লো তার মা এই নামটি বলেছিল তাকে। সেই মেয়েটাকে তার জন্য পছন্দ করেছে, কিন্তু সে তো নিষেধ করে দিয়েছিল তার মাকে। অথচ তার মা তাকে একটা বার কিছু না বলে সেই মেয়েকে আংটি পর্যন্ত দিয়ে দিয়েছে। এত রাগ হলো। ফারার কথায় ভাবনা রেখে ফারার দিকে তাকালো। ফারা শুদ্ধর হাত আবারও ঝাড়া দিয়ে রেগে বলে, তুমি সব মেয়েদের পিছে পড়ে থাকো, সবাইকে সুন্দর বলো, সবার সাথে হেসে কথা বলো, শুধু আমার সাথে কথা বলো না ঠিক করে, শুধু কাঁদাও আমায়, আমার সুন্দরও বলো না। শুধুর এত রাগ চিন্তার মাঝেও ফারার বাচ্চামি দেখে হাসি পায়, যেন কোনো বাচ্চাকে একটা চকলেট কম দিয়ে অন্য বাচ্চাকে একটা চকলেট বেশি দেওয়ায় গাল ফুলিয়েছে এমন। শুদ্ধ নিজেকে না দমিয়ে হঠাৎই শব্দ করে হেসে ফেলে। ফারা ভেজা চোখে রেগে তাকায় শুদ্ধ দিকে। শুদ্ধ আবারও বলে, তুমি জানো, দুনিয়া উল্টে গেলেও আমি অন্য কাউকে বিয়ে করব না। ফারা নাক টেনে বলে, তুমি তো আম্মুর বাধ্য ছেলে, তোমার আম্মু ওই মেয়েকে পছন্দ করেছে, তুমি একটু পর আমায় আর মানবে না। শুদ্ধ রাগ হলো।
শুধু হেসে ফেলে, অতঃপর বলে, এত ইনসিকিউর ফিল করে না পড়ো। ফারা শুদ্ধর দিকে চেয়ে বলে, যখন আমি কোনো ছেলের কোলে উঠে বসবো তখন বুঝবে। মুহূর্তেই শুদ্ধর চোখ মুখে রাগ ভর করে, অতঃপর বলে, তুমি কার কোলে উঠবে? ফারা মুখ বাঁকিয়ে বলে, তোমাকে কেন বলবো? তুমি কাউকে সুন্দরী বলার আগে আমার কাছে শুনতে আসো কাকে সুন্দরী বলবে? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ফারার দিকে, শক্ত কণ্ঠে বলে, ভুলেও আমাকে জ্বালানোর জন্য ছেলে ঘটিত ব্যাপারে নিজেকে জড়িও না, জান নিয়ে নেবো একদম। ফারা কেঁপে ওঠে শুদ্ধর কথায়, চোখ বুজে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে ফারার দিকে চেয়ে বলে, তুমি চাইলে এখানে ঘুমাতে পারো, কেউ আসবে না, তবে দরজা আটকে ঘুমাও। ফারা নাক টেনে বলে, আমি ঘুমাবো না। তাহলে রেস্ট নাও, যা চোখের পানি নষ্ট করলে। আমি অবশ্য ভাগ্যবান, এভাবেই কাঁদবে আমার জন্য। তোমার মুখ থেকে তো মধু বের হয় না, নোনতা জলটুকুই না হয় বের করো, কি আর করার, পোড়া কপাল আমার। ফারা রেগে বলে, তুমি আবার আমাকে উল্টো পাল্টা বলছো? শুদ্ধ হেসে বলে, কি বলো, আমার শব্দগুলো উল্টে পাল্টে গিয়েছে? কিন্তু আমার কাছে তো প্রতিটা বাক্য গোছানোই লাগলো। আমার মনে হয় আমার শোকে তোমার মাথার ছিটে কোনো দুষ্ট জিন বসে পড়েছে। ওরা বসে বসে পজিটিভ আর নেগেটিভ তারগুলোর সংযোগ উল্টে পাল্টে দিয়েছে, তাই আমার সুন্দর সুগঠিত বাক্যগুলোকে তোমার উল্টো পাল্টে লাগছে। তোমার দুষ্টু জিন তাড়ানোর একটা উপায় আছে আমার কাছে। উপায়টা হলো, ফারা রেগে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ হেসে বলে, আসলেই মাথার তার এলোমেলো হয়ে গিয়েছে ফারা তোমার। শিওর আমি। দেখো, যার বিয়ের খবর পেয়ে নাকের পানি চোখের পানি এক করলে, এখন তাকেই ভাই ভাই ডেকে চরম মূর্খতার পরিচয় দিচ্ছ। ফারা ভুরু কুঁচকে শুদ্ধর দিকে চেয়ে বলে, তুমি যাবে? শুদ্ধ মন খারাপের ভান করে বলে, জিন তাড়ানোর উপায় শুনবে না? না, শুনবো না, তুমি যাও। শুদ্ধ ফারার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, ফারা, আই রিকোয়েস্ট ইউ, বিয়ের আগে এত সেজে কখনো আসবে না আমার সামনে, বুঝেছো? অ্যান্ড সরি। এরপর শুদ্ধ দ্রুত পায়ে রুমের বাইরে বেরিয়ে যেতে যেতে বলে, দরজা আটকাও। মাইরা বেডের এক কোণায় বসে খাবার খাচ্ছে। তার একদম সামনে ইরফান বসে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মাইরার পানে। মাইরা দুপা ভাঁজ করে কোলের ওপর প্লেট নিয়ে খাবার খায়। একটু পর পর মাথা তুলে ইরফানের দিকে তাকায়। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? তবুও খাচ্ছে মেয়েটা। খোলা চুলগুলো সামনের দিকে হেলে এসেছে। মাইরা মাথা তুলে পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মৃদুস্বরে বলে, হোয়াট? মাইরা মুখের খাবার শেষ করে আবদার করে, আমি ইনা আপুর কাছে যেতে চাই, আপনার সব কথা শুনবো, যেতে দিন না। ইরফান মাইরার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। দু চোখে কত আশা নিয়ে ইরফানের পানে চেয়ে আছে। ইরফান মাইরার বাম গালে হাত দিয়ে নরম গলায় বলে, ওকে ফাইন, নিয়ে যাব। সব খাবার শেষ করো ফার্স্ট। মাইরার মুখে হাসি ফুটে ওঠে। হেসে বলে, সত্যি যেতে দিবেন? ইরফান ভুরু কুঁচকে তাকায় মাইরার দিকে, ঠোঁট বাঁকায় সূক্ষ্ম। অতঃপর বলে, স্টুপিড, খাবার ফিনিশ করো, আদারওয়াইজ এগেইন ডোর লক করে চলে যাব। মাইরা দ্রুত খাবারে মনোযোগ দেয়। কিছুক্ষণের মাঝেই খাবার শেষ করে ইরফানের পায়ের উপর প্লেটটা রেখে বলে, শেষ। ইরফান ভুরু কুঁচকে বলে, আমাকে দিচ্ছ কেন? মাইরা জিহ্বায় কামড় দিয়ে প্লেটটা আবার নিয়ে বেডসাইড টেবিলে রাখে। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে একটা দৌড় দেয়। ইরফান বিরক্ত হয়, বিড়বিড় করে, স্টুপিড বাঁদর। মাইরা ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে ফটাফট পানি খেয়ে নেয়। এরপর বেডের দিকে খেয়াল করলে দেখলো সে যে লেহেঙ্গাটা পরেছিল সেই লেহেঙ্গা। মাইরা অবাক হয়ে তাকায়। এই লেহেঙ্গা তো মাত্র ওয়াশরুমে ভেজা দেখে আসলো, এখন বেডের ওপর শুকিয়ে গেল কিভাবে? ইরফানের দিকে তাকালে দেখলো ফোনে কারোর সাথে কথা বলছে, গায়ে শার্ট নেই। নিজেকে সামলে ইরফানের পেছনে দাঁড়িয়ে বলে, শুনুন। ইরফান মাইরার ডাকে পিছু ফিরে মাইরার দিকে তাকায়। এরপর ওপাশের ব্যক্তিকে বলে, হোল্ড। মাইরার উদ্দেশ্যে বলে, হোয়াট? মাইরা মিনমিন করে বলে, ওই লেহেঙ্গা তো ভিজে গিয়েছে, আবার শুকিয়ে গেল কিভাবে? ইরফান বেডের ওপর রাখা লেহেঙ্গার দিকে তাকায়। আবারও মাইরার দিকে চেয়ে বলে, গাধা, এটা সেম ডিজাইনের আরেকটি লেহেঙ্গা, ফার্স্ট পরে নাও, গো। মাইরা অবাক হয়ে বলে, এটা কোথায় পেলেন? মাইরার বোকা বোকা প্রশ্নে ইরফান ভুরু কুঁচকে বলে, কুড়িয়ে পেয়েছি, স্টুপিড। মাইরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে, মুখ বাঁকিয়ে উল্টো ঘুরে বেডের কাছে যায়। সে ভেবেছিল নর্মাল একটা জামা পরেই তাকে যেতে হবে। খুশি হলো ভীষণ আরেকটি এমন জামা পেয়ে, কিন্তু পরবে কোথায়? ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি যান। ইরফান কথা না বেরিয়ে ব্যালকনিতে চলে গেল। মাইরা ফটাফট লেহেঙ্গাটা পরে নেয়। ইরফান গায়ে শার্ট জড়িয়ে দরজা খুললে একটি মেয়ে ভিতরে আসে। জিজ্ঞেস করে, কতক্ষণ টাইম লাগবে? মেয়েটি আন্দাজ করে সময় বলে দিলে ইরফান চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা বোকা চোখে চেয়ে দেখলো ইরফানের প্রস্থান।
মেয়েটা তো তাদের বাসায় ভাড়া করে আনা সেই আর্টিস্টদের মাঝের একজন। মাইরা বুঝলো ইরফান এই মেয়েকে তাকে সাজানোর জন্য ডেকেছে। মেয়েটার মুখে হাসি ফুটে ওঠে। মাইরাকে প্রায় 30 মিনিটের মতো সময় পুরোপুরি রেডি করে দিল। এর মাঝে ইরফান ঘরে প্রবেশ করে। মাইরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। ইরফান শান্ত চোখে মাইরার পানে চেয়ে আছে। মেকআপ আর্টিস্ট মেয়েটি রুম থেকে বেরিয়ে যায়। মাইরার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরার ইচ্ছে করলো এই লোকটার মাথার চুলগুলো কামিয়ে টাক বানিয়ে দিতে, কিন্তু তাকে বাইরে নিয়ে যাচ্ছে, তাই এসব বাদ দিল। ইরফান ইনায়ের ঘরের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, বাইরে বের হবে না। মাইরা মাথা নেড়ে সম্মতি দেয়। ইরফানের ফোনে আবারও কল আসলে সে মাইরার হাত ছেড়ে বলে, গো। মাইরা ছাড়া পেয়ে দ্রুত ইনায়ের ঘরের ভিতর চলে যায়। ইরফান তার কাজে যায়। মাইরা আর ইনায়ের ঘরে খুশি মনে ঢুকলেও ইনায়ের পাশে একজনকে দেখে হাসি মিলিয়ে যায়। ইনায়া মাইরাকে দেখে বলে, মাইরা, এতক্ষণ কই ছিলে? দেখো কে এসেছে। মাইরা জোরপূর্বক হেসে মাথা নাড়ল, চোখের কোণে পানি। ইনায়ের উদ্দেশ্যে বলল, আপু আমি আসছি, একটু দাঁড়াও। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা ঘরের বাইরে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। পাশ থেকে পরিচিত কণ্ঠ পায়, কেমন আছিস মা? মাইরা নিজেকে সামলে নিল। ঘাড় বাঁকিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ভদ্রমহিলার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি সৎমা। তুমি কেমন আছো? মাইরার মা মাইরার সম্বোধনে অবাক হয়। কখনো তো এভাবে ডাকেনি মাইরা তাকে। তার কোলে 4 বছরের একটা বাচ্চা। বাচ্চা ছেলেটি মায়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আপু কোলে নাও, কোলে নাও। মায়েরা হেসে তার ছোট ভাইটাকে কোলে নেয়, শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে, গালে অসংখ্য চুমু খেয়ে বলে, আমার ভাইয়া কেমন আছে? বাচ্চা ছেলে লাবিব বোনের গলায় জড়িয়ে আদর স্বরে বলে, বালু আতি আপু তুমি? মায়েরা লাবিবের গায়ে দুটো চুমু খেয়ে হেসে লাবিবের মতো করেই বলে, আমিও ভালো আছি ভাইয়া। লাবিব খিলখিল করে হেসে ওঠে। মায়েরা তার মায়ের দিকে চেয়ে বলে, বলে না যে কেমন আছো। ভদ্রমেয়েটা দীর্ঘশ্বাস ফিরে বলে, তুই কি আমার উপর রাগ করেছিস মা? তুই তো জানিস লাবিবের বাবা কেমন। আমি চাইলেও তোর খোঁজ নিতে পারি না। এখানেও। মায়েরা তার মায়ের মুখের কথা কেড়ে নিয়ে বলে, এসব বাদ দাও, লাবিব আমার কাছেই থাকুক। যাওয়ার আগে ওকে আমার থেকে নিয়ে যাও। একটু থেমে বলে, লাবিবের আব্বা এসেছে? মায়ের মা ছোট করে বলে, তুই সত্যিই ভালো আছিস তো মা? মায়েরা উল্টো ঘুরে যেতে যেতে বলে, ভালো থাকার জন্যই তো পরের মেয়েকে তাড়িয়ে দিয়েছো, ভালো না থেকে উপায় কি? মায়ের মা ছলছল চোখে চেয়ে রইল। ইরফানের ফুপি এসে মায়ের সাথে টুকটাক কথা বললে তিনি নিজেকে সামলে ইরফানের ফুপির সাথে কথা বলায় সামিল হয়। মায়েরা লাবিবকে নিয়ে ইরফানের ঘরে গেল। দরজা ফিরিয়ে দিয়ে বেডের উপর বসে লাবিবকে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। লাবিব পিটপিট করে তার বোনকে দেখে, এক পর্যায়ে বলে, আপু তুমি কাঁদো কেন? মায়েরা লাবিবের কপালের সাথে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদত। তার এই ছোট ভাইটাকে কতদিন পর দেখলো। মায়ের উপর রাগ করে ওই বাড়িতে আর যায়নি। সে লাবিবকে দেখতে যেতে চাইতো, কিন্তু তার মা আর লাবিবের বাবার কথা ভাবলে নিজেকে দমিয়ে রাখতো। একটু পর নিজেকে সামলে লাবিবকে জিজ্ঞেস করে, আপুকে মিস করেছিলি ভাইয়া? লাবিব মায়েরার বুকে মাথা ঠেকিয়ে মন খারাপ করে বলে, আপু তুমি চলো, তোমাকে আমি মিস করি, আমাকে কেউ চকলেট দেয় না। মায়েরা লাবিবকে বলে, আপু আজ অনেকগুলো চকলেট দিব তোকে। লাবিব খুশি হয়। মায়েরা তার ছোট ভাইটাকে কোলের মধ্যে গুটিসুটি মেরে বসিয়ে রাখে। যদিও এর সাথে তার রক্তের সম্পর্ক নেই, সম্পর্কের সৎ ভাই, তবে এই ভাইটাই কেবল তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেও বাসে। ইরফান একটা কাজে তার ঘরে এসেছে। মায়েরার কোলে একটা বাচ্চা ছেলেকে দেখে অবাক হয়ে তাকায়। এগিয়ে এসে কিছু না বলেই মায়েরার কোল থেকে বাচ্চাটাকে 2 হাতে বেডের উপর বসিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? ইরফান রেগে বলে, স্টুপিড, তোমাকে ইনায়ের ঘরে রেখে এসেছে আর তুমি ছেলেদের কোলে তুলে বসে আছো? মায়েরা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকের সবকিছুতেই প্রবলেম, সে তার ভাইকে কোলে নিবে, এই লোকের কি? অসহ্য একটা। লাবিব পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, এরপর হামাগুড়ি দিয়ে মায়েরার দিকে এগোলে ইরফান লাবিবের দিকে তাকিয়ে ধমকে বলে, স্টপ। লাবিব কেঁদে ওঠে। ইরফানের এমন শক্ত মুখে ধমক খেয়ে লাবিব কেঁদে দেয়। মায়েরা দ্রুত লাবিবকে কোলে নিয়ে ইরফানকে কিছু বলার আগেই ইরফান রেগে বলে, ওকে আবার কোলে নিয়েছো? নামা বলছি।
মায়েরা তীব্র বিরক্তিতে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? অসহ্য লোক একটা। আমি আপনার জন্য এখন আমার ভাইটাকে কোলেও নিতে পারবো না। ইরফান আবারও কিছু বলতে গিয়েও থেমে যায়। লাবিব ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটা ভীতু চোখে তার দিকে চেয়ে আছে। ভাই কথাটা শুনে বোধহয় শান্ত হলো। অতঃপর ইরফান শান্ত স্বরে বলে, ও ওকে। কথাটা বলে তার ড্রয়ারে কিছু খোঁজে। মায়েরা মুখ বাঁকায়। তার ভাইটাকেও কাঁদাতে ছাড়লো না। খবিশ লোক। লাবিবের গাল মুছে দিয়ে ফিসফিসিয়ে বলে, এটা তোর খবিশ দুলা ভাই, বুঝলি? লাবিব পিট পিট করে তার বোনের দিকে চেয়ে মায়েরার মতো করে ফিসফিসিয়ে বলে, খবিশ দুলা ভাই। মায়েরা শব্দ করে হেসে দেয় লাবিবের কথা শুনে। লাবিবও মায়েরার গলা জড়িয়ে হেসে ফেলে। দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে রাতের অন্ধকার নেমে এসেছে। বিয়েবাড়ির সকলের হই হুল্লোড়ে নেওয়াজ বাড়ি ভরপুর। পুরো বাড়িতে বিভিন্ন কালারের আলো জ্বলছে নিভছে। ফাইজের বিয়ে পড়ানো মাত্র শেষ হলো। শুদ্ধ অসহায় চোখে চেয়ে ফাইজের কানে ফিসফিসিয়ে বলে, আমি আমার বোনকে দিয়ে দিলাম, এবার তোর বোনকে আমাকে দেওয়ার পালা। ফাইজ বিরক্ত হয়ে বলে, সারাদিন বিয়ে ছাড়া কিছু ভাবতে পারিস না? শুদ্ধ আকাশ থেকে পড়ার ভান করে বলে, ও মা গো, কবুল বলে মুখের বুলি ফুটেছে। তাও যেসে বুলি নয়, একেবারে ভূতের মুখে রাম নাম বলি। হ্যাঁ, বলছি, তুমি আমার বোনকে বিয়ে করার জন্য কি কি করেছো সব ভুলে গিয়েছো? ফাইজ বিরক্ত হয়ে বলে, এখন আমি তোর আর ইরফানের বোন জামাই, সম্মান দিয়ে কথা বলবি। শুদ্ধ পাত্তা দিল না। মায়েরা লাবিবকে কোলে নিয়ে স্টেজের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এসেছে সে। আড়াল থেকে দেখলো সবাই সবার মতো কথা বলতে আড্ডা দিতে ব্যস্ত। মায়েরা লাবিবকে কোল থেকে নামিয়ে লাবিবের কানে কানে কিছু একটা শিখিয়ে দেয়। লাবিব বোনের কথা মেনে গুটি গুটি পায়ে স্টেজে যায়। বাচ্চা ছেলে, সেভাবে কেউ খেয়াল করলো না। লাবিব স্টেজের নিচ থেকে ঝটফট দু হাতে দুটো জুতো নিয়ে মায়েরার কাছে দৌড়ে আসে। মায়েরা লাবিবকে জড়িয়ে ধরে বলে, আমার শোনা ভাইয়া। মাইরা ফাইজের জুতো দুটো স্টেজের পেছনের খুব ভালো করে লুকিয়ে রাখলো। কেউ পাবে না এইবার এই জুতো। এরপর লাবিবকে কোলে নিয়ে তার আগের ঘরে যায়। সেখান থেকে বেশ অনেকগুলো চিপস আর চকলেট নিয়ে নেয়। এরপর ইনায়ের ঘরে গিয়ে ইনায়ের পাশে লাবিবকে বসিয়ে লাবিবের সামনে চিপস আর চকলেট দেয়। লাবিব খুশি হয়। তার আপুই আগে নিয়মিত চকলেট দিত, এখন দেয় না, আদরও করে না। করবে কি করে, থাকেই তো না। বাচ্চাটি চকলেট রেখে মায়েরার দিকে তাকায়। মায়েরা হেসে ইনায়াকে দেখিয়ে বলে, এইটা তোর আরেকটা আপু, এখানে বসে এগুলো খাবি, আমি একটা কাজে যাই, আচ্ছা ভাইয়া? লাবিব ঠোঁট উল্টে কেঁদে দেয়। মায়েরা লাবিবের গালে হাত দিয়ে বলে, কি হয়েছে ভাইয়া, চকলেট কম হয়েছে, আরো দিব তো। লাবিব মায়েরার গলা জড়িয়ে ধরে বলে, তুমি আমার সাথে চলো আপু, আমায় কেউ চকলেট দেয় না। মায়েরা লাবিবের পিঠে হাত বুলিয়ে দেয়। ঘরের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইনা অবাক হয়ে বলে, তোমার ভাই তো তোমায় খুব মিস করে মায়েরা। মায়েরা ঝাপসা চোখে হেসে পড়ল। লাবিবকে ছাড়িয়ে বলে, এখন থেকে চকলেট দিব, কাঁদলে কিছুই দিব না। লাবিব তার ছোট ছোট হাতে চোখ মুছে নেয়। ইনোসেন্ট মুখ করে বলে, কাঁদবো না আর, বলে চকলেট খাওয়ায় মন দেয়। মায়েরা লাবিবের চকলেট থেকে একটা কামড় দিলে লাবিব চেঁচিয়ে বলে, তুমি খাও কেন আমার চকলেট? মায়েরা আর কিছু না বলে ইনায়ের সব কাজিনদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কেমন আছো বাবা? ইরফান মাইরার মাকে সেভাবে চেনে না, তবে বিয়ের দিন একবারেই মহিলাকে ডেকেছিল। এটা যে মাইরার মা সেটা সে জানে না। মাইরার কেউ একজন হবে, এই ভেবে উত্তর দেয়, জি ভালো। মাইরার মা মৃদু হেসে বলে, মাইরা তোমার চেয়ে অনেক ছোট, ও একটু চঞ্চল, বেশি কথা বলে, মানিয়ে নিও বাবা, কেমন? ইরফান জিভ দিয়ে ঠোঁট ভেজায়, কি বলা উচিত বুঝতে পারছে না। মাইরার মা আবারও বলে, তুমি মনে হয় কথা কম বলো, কিন্তু মাইরা তো গোপারু, একটু আধটু দুষ্টুমিও করে, তবে ওর মন কিন্তু খুব ভালো, বুঝেছো? ইরফান চুপচাপ শুনলো ভদ্রমহিলার কথা। মাইরার মা এবার ইরফানের গালে হাত দিয়ে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। ইরফান এবার বুঝলো এটা মাইরার মা, কিন্তু যে কথাটা বলছে সে অ্যান্সার দিতে খুবই বিব্রত বোধ করছে। সাথে গালে হাত দেওয়া একটু অস্বস্তি হলো। এসব ব্যবহারে সে অভ্যস্ত নয়। ফাইজ স্টেজ থেকে নেমে জুতো পরবে, কিন্তু সে তার জুতো খুঁজে পায় না। কি জ্বালা! তার বিয়েতে কত বাধা আসলো, সব মিটিয়ে কবুল তো বললো, কিন্তু এখন যে তার লিটল কুইনকে একটুখানি দেখবে সে আশাতেও কে যেন 100 বালতি জল ঢেলেছে। শুদ্ধ পাশ থেকে বলে, পায়ে মেহেদি দিয়েছিস নাকি? ফাইজ রেগে বলে, আমার জুতো কই? মেজাজ খারাপ। শুদ্ধ ফাইজের পাশ থেকে নেমে ফাইজের জুতো খুঁজলো, আসলেই নেই। গেল কোথায়? তখনই মাইরা, ফারা সহ ইনায়ার সব কাজিন স্টেজের সামনে এসে উপস্থিত হয়। মাইরা চিন্তিত কণ্ঠ বলে, ভাইয়া কিছু খুঁজছেন?
শুদ্ধ মাথা নিচু করেই বলে, ফাইজের জুতো কই গেল? এখানেই ছিল। কথাটা বলে মাথা তুলে তাকায়। মাইরা, ফারা সহ একদম মেয়ে দেখে শুদ্ধ ভুল বুঝকে নেয়, কিছু যেন বুঝলো। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ফাইজের জুতো না দিলে কিন্তু তোমার বান্ধবীর শ্বশুর বাড়ি যাওয়া হবে না মাইরা। মাইরা হেসে বলে, আপনারা জুতো না পেলে ফাইজ ভাইয়ার আর বউবের মুখ দর্শন হবে না। এভাবে ভাবুন। শুদ্ধর পাশে নাসিম এসে দাঁড়িয়ে বলে, আরে বারবিডন, তুমি কোথায় ছিলে? এত খুঁজলাম তোমায়। মায়েরা কিছুটা বিব্রত বোধ করে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে, নাও মায়েরা, শুরু করো। ভিডিওটা ইরফানকে সেন্ড করবো, বুঝলে? তোমার এত ক্রেডিট, এসব দেখার হক ইরফানের অবশ্যই আছে, কি বলো? মায়েরার মুখটা চুপসে যায়। শুদ্ধ কিছু বোঝার আগেই ফারাক খপ করে কেড়ে নেয় শুদ্ধর ফোনটা। শুদ্ধ চেঁচিয়ে বলে, আরে আরে, আমার ফোন! ফারার দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে, এসব কি করছো ফারা? তোমার ভাইয়ের বিয়ে, তুমি ছেলে পক্ষ হয়ে মেয়ে পক্ষের প্রক্সি দিচ্ছ? ফারা ভুরুকুচকে বলে, আমার ভাই কিপটা নাম্বার 1, টাকা ফেললেই আবার ভাইয়ার পাশে গিয়ে দাঁড়াবো। কথাটা বলে ফারা ফাইজের দিকে তাকিয়ে বলে, ভাইয়া 60-70 হাজার ফেলো। ফাইজ চোখ বড় বড় করে বলে, কি? মাইরা বলে, কম হয়ে গেল দুলা ভাই? আসলে আমাদের শরীরে না খুব দয়া, তাই বেশি আবদার করতে পারছি না, আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। ফাইজ অসহায় মুখ করে চেয়ে রইল। তার জুতো নিতে 60-70 হাজার টাকা দিতে হবে? মুখ ছোট করে বলে, আমার জুতো ধুয়ে তোমরা পানি খাও, আমার ওই জুতো লাগবে না। দেখি সাইড প্লিজ। সবাই একসাথে চিল্লিয়ে ওঠে। সব ছেলেরা দু হাতে কান চেপে ধরে। মাইরা বলে, ইনা আপু বলেছে জুতোহীন বরের পাশে এসে বসবে না। মায়ের কথা শুনে সবাই ভ্যাবাচেকে খেয়ে যায়। নাসিম শব্দ করে হেসে দেয়। শুধু কিছু একটা ভেবে বলে, ওকে, তোমাদের ইচ্ছে পূরণ হবে। এত টাকা পকেটে নেই, তোমরা ওয়েট করো, নিয়ে আসছি। মাইরা, ফারা অবাক হলো। এত দ্রুত রাজি হয়ে গেল? রাজি হলো তো ভালো। প্রায় মিনিট দশেক পরে শুদ্ধ তার হাতে ওয়ালেট নিয়ে হাজির হলো। অতঃপর বলে, আমার একটা শর্ত আছে। মেয়েরা সব উৎসুক দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারার দিকে চেয়ে এক চোখ টিপ দেয়। ফারা থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, ভাইয়া, চোখ টিপাটিপি করে লাভ নেই। আমাদের মেয়েদের সবার ক্যারেক্টার একদম সাদা কাগজের মতো ফকফকে পরিষ্কার। মাইরের কথায় শুদ্ধ থতমত খেয়ে তাকায়। বিড়বিড় করে, কি সিসিটিভি রে মাইরি! অতঃপর নিজেকে সামলে বলে, আগে জুতো দিতে হবে, তারপর টাকা। ইরফানের মামাতো বোন মিশকা বলে ওঠে, আপনি আগে টাকা বের করে গুনে দেখান ভাইয়া, তাহলে আপনার শর্ত আমরা মানব। শুধু কিছু একটা ভেবে ওয়ালেটের ভাঁজ খুলে বেশ কিছু টাকা বের করে সবার উদ্দেশ্যে দেখালো। এরপর বলল, সব গুনতে অনেক টাইম লাগবে, টাকা তো আছে, দেখলে সবাই, এবার জুতো আনো। ইরফানের কাজিন রিয়া ফাইজের জুতো জোড়ে এনে দিল। শুদ্ধ ওয়ালেট বাড়িয়ে দেয়। মায়েরা ভুরু কুচকে ওয়ালেট চেক করে বোকা বনে দেয়। এর মধ্যে সব পাতা আর মাত্র কয়েকটা হাজার টাকার নোট। মায়েরা অসহায় মুখ করে বলে, ভাইয়া, আপনি আমাদের এভাবে ঠকাতে পারলেন? শুদ্ধ হাসছে। ফারা মাইরাকে বলে, মাইরা, চাপ নিও না, এই ফোন বিক্রি করলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, আরে না না, আমার ইম্পর্টেন্ট অনেক কিছু আছে ফোনে। ফারা পাত্তা দিল না। নাসিম তার ওয়ালেট থেকে একটা চেক বের করে মায়েরার দিকে এগিয়ে দিয়ে বলে, বারবি ডল, এখানে পুরো 1 লাখ টাকার চেক আছে, নাও। নাসিমের কথায় মায়েরা ভীষণ বিব্রত বোধ করে। টাকাটা তো মেইন না, সে দুলা ভাইয়ের থেকে জোর করে টাকা হাতিয়ে নেবে, এখানেই তো মজা। শুদ্ধ খপ করে নাসিমের থেকে চেকটা কেড়ে নিয়ে বলে, চোখ ঠিক কর শালা। নাসিম থতমত খেয়ে মাথা চুলকালো। মায়েরা কিছু বলতে চায়, তার আগেই দেখে ইরফান এগিয়ে আসছে। সাথে সাথে বসে পড়ে। ওরে আল্লাহ, এই লোকটাকে এখানে দেখলে তো কাঁচাই চিবিয়ে খাবে। শুদ্ধ ওর সামনে তাকিয়ে বলে, এ কি, সিসিটিভি কোথায় গেল? মায়েরা মাথা নিচু হয়েই এক প্রকার দৌড়ে এখান থেকে পালিয়ে স্টেজের পেছন থেকে উকি দিয়ে বলে, আপনারা চিটিংবাজ, আমি ইনা আপুকে দিব না। দুলা ভাই, আপনি একাই রওনা হন, বাই বাই। মায়েরা ইরফানকে দেখেই পালাচ্ছিল। তবে ইরফান আর তার মাকে সামনাসামনি দাঁড়িয়ে থাকতে দেখে সব ভুলে গিয়ে এগিয়ে যায় মা আর ইরফানের দিকে। ইরফান কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয়ে মায়েরা তার মায়ের উদ্দেশ্যে বলে, এখানে কি করছো? মায়েরার মা মায়েরাকে দেখে ইরফানের গাল থেকে হাত সরিয়ে নেয়। মায়েরার উদ্দেশ্যে কিছু বলার আগে ইরফান মায়েরার দিকে তাকিয়ে রেগে বলে, বাইরে বেরিয়েছো কেন স্টুপিড? মায়েরা আমতা আমতা করে বলে, আমি ঘরবন্দি হয়ে থাকতে পারবো না, তাই বাইরে ঘুরতে বেরিয়েছি। ইরফান রেগে যায়। এই স্টুপিড যে কথা শোনার পাত্রী নয়, এটা তো সে জানে। রাগের মাথায় ভুলেই বসেছে মায়েরার মা এখানে দাঁড়ানো। মায়েরার গাল শক্ত করে চেপে দাঁতে দাঁত চেপে বলে,
স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরার মা অবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি একটু আগেই ছেলেটাকে কি সুন্দর করে বলল, আর এই ছেলেটা তার মেয়ের সাথে এমন করছে কেন? মায়েরা আর চোখে তার মায়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমার গাল ছাড়ুন, মা আছে এখানে। ইরফান রেগে বলে, স্টুপিড, তোমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। মায়ের মা বুঝতে পারছেন না তিনি কি করবেন বা বলবেন। যেমন বিব্রত অবস্থায় পড়েছেন, তেমনি খারাপ লাগছে। তার মেয়ে কি এখানে ভালো নেই? কোথা থেকে ইরফানের বাবা এসে দাঁড়ায় ইরফানের এখানে। ইরফানকে মায়ের গাল চেপে ধরতে দেখে তারেক নেওয়াজ অবাক হয়ে বলেন, ইরফান, কি করছো? বাবার কথা ইরফান মায়েরার গাল ছেড়ে চোখ বুজে শ্বাস নেয়। এরপর কোনো দিকে না তাকিয়ে মায়েরার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। মায়েরা রীতিমতো পড়তে পড়তে নিজেকে সামলে নিচ্ছে, তবে ইরফানকে বাধা দিল না। আশেপাশে অনেক মানুষ উল্টোপাল্টা ভাববে সেই ভেবেই নিজেকে দমিয়ে দিল। এদিকে পেছন থেকে মায়েরার মা অবাক হয়ে মায়েরা আর ইরফানের দিকে তাকিয়ে রইল। তারেক নেওয়ার ছেলের কাছে অস্বস্তিতে পড়েছেন। মায়েরার মা হঠাৎই বলে ওঠেন, ভাইজান, আমার মেয়ে কি ভালো আছে এখানে? মিথ্যা বলবেন না। ভালো না থাকলে এখানে কেন রাখবো বলুন? আমার মেয়েকে ভালো রাখতেই তো এখানে পাঠিয়েছি। তারেক নেওয়াজ গলা ছেড়ে বলেন, আসলে আমার ছেলের মাথাটা একটু গরম। তাছাড়া মাইরার খুব যত্ন করে, চিন্তা করবেন না, মাইরা ভালো আছে এখানে। মাইরার মা চিন্তিত হলো। সত্যি কি ভালো আছে মাইরা? তার নিজেকে অপরাধী লাগে। তার প্রথম স্বামীর আমানতটুকুর খেয়াল রাখতে পারলো না। তিনি এ ব্যাপারে তারেক নেওয়াজকে আর কিছু বললেন না।